12 তারিখ 7 মাস 2019 ঢাকার মিরপুরে আমাদের 3 তলা বাসা। আমি, ছোট বোন নিশি, আমার মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর দিন সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি। মা আমাদের সব কিছু সামলে নেন। তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক? আমি সব সময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও করতে পারে। আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এভাবে ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, শুধু মাথা নিচু করে চলে যান। এরপরে 10 তারিখ 12 মাস 2019 আজ বাসায় আমি আর নিশি। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপাল ঘামে ভেজা, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলে উঠল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন। আমার ভ্রু কুঁচকে গেল। তুই কি বলছিস? আম্মু তো খালার বাসায়। ও তো ঘন্টাখানেক আগেই বেরিয়েছে। দরজা নিজে বন্ধ করেছি আমি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি। আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস। আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে। যদি তুই মিথ্যে বলিস তবে তুই কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে পায়ে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে ফিরে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয় কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি। রাস্তায় আছি কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দোয়া পড়। খবরদার বাইরে যাস না, আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খোলতো। আমি, মা। মায়ের গলা। কিন্তু মা তো খালার বাসায়। তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু, এটা মা না। আমিও ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাহিরে থেকে মায়ের গলা আরো জোরালো হতে লাগলো, তানিয়া, দরজা খোলো। আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিল না। দরজায় আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টাখানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10:30। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দৌড়ে উপরে এলেন।
দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা এত ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা তিনজন রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন, তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না। এরপরে 15 তারিখ 12 মাস 2019। এরপর থেকে রাতে রান্নাঘরে আর যাই না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা তিনজনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে, কিন্তু সেই কিছুটা আসলে কি তা কেউই জানে না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। এরপরে 22 তারিখ 12 মাস 2019। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোল। ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। নিশিকে ডাকার সাহসও হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। এরপর 31 তারিখ 12 মাস 2019, নতুন বছরের সন্ধ্যা। চারদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, আমরা কালই অন্য বাসা খুঁজবো, এই জায়গায় আর থাকা ঠিক হবে না। আমরা তিনজন সারা রাত একসঙ্গে কাটালাম। ঘরে প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের ওপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকে মাথা গুজে কাঁদছিল। আমিও ভয় পেয়েছিলাম। এরপর 5 তারিখ 1 মাস 2020 সাল। আমরা আজ বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট, পুরনো বাসার তুলনায় ছোট, কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি। নিশিও বলল, এখানে আর সেই ভয়ানক অনুভূতি নেই। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না। এরপর 15 তারিখ 1 মাস 2020। আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন। আমরা পেছন পেছন গেলাম। কোনো কিছু পড়েছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা, আর তার চারপাশে পানির ফোঁটা ছড়িয়ে আছে। মা ফিসফিস করে বললেন, তানিয়া, নিশি, বের হও এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। মা কিছুক্ষণ পর এসে বললেন, তোদের বলেছিলাম এসব থেকে পালানো যায় না। এরা জায়গার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকে।
মায়ের কথায় কাঁপতে শুরু করলাম। নিশি বলল, আমরা কি করব এখন? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে। আর কখনোই ভয় পাবে না, ভয় দেখানোই এদের সবচেয়ে বড় অস্ত্র। এরপরে 20 তারিখ 1 মাস 2020 সাল। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায় ঘুম থেকে উঠে দেখছে দরজা কেউ খুলে রেখেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটলো যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া, একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে, সাহস রাখ। এরপরে 15 তারিখ 2 মাস 2020 সাল। এখনো আমরা এই বাসাতেই আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে। মা প্রতিদিন দোয়া পড়ে বাসায় ছিটান। নিশিও এখন ভয় পায় না। আমার বিশ্বাস সব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতাগুলো খোঁজে। সাহস আর দৃঢ়তাই আমাদের দূরে রাখতে পারে। তবে মাঝরাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই। তিনজন একসঙ্গে দোয়া পড়ি, হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার বয়স তখন 6 কি 7 বছর। ঘটনাটি তখনকার, কিছু কিছু মনে আছে, আর বাকি ঘটনা প্রায় আম্মু, খালা আর মামির মুখে শোনা। আমার বড় ভাই আর আমি মামার বাসায় যাব জন্মদিনের অনুষ্ঠানে। সেদিন আম্মুর অনেক জ্বর থাকায় আম্মু যেতে পারে না, তাই আমাকে আর ভাইয়াকে পাঠিয়ে দেয়। ভাইয়ার বয়স 14 কি 15 বছর তখন। তো ভাইয়া আমাকে নিয়ে মামা বাড়ির উদ্দেশ্যে বের হয়। হেঁটে যেতে প্রায় 20 থেকে 15 মিনিট লাগে। আমরা থাকি ঢাকার নাজিমউদ্দিন রোডে। তো ভাইয়া আমাকে নিয়ে হেঁটেই যায়। দুষ্টুমি করতে করতে একটা রাস্তা পড়ে যেখানে একটা কবরস্থান ছিল। সেই কবরস্থানের সোজা একটা বাড়ি ছিল। সেই বাড়ির গেটের সামনে একটা বিড়াল বসা ছিল। বিড়ালটি খুবই সুন্দর ছিল দেখতে, আর অনেক ভদ্রভাবে বসা ছিল। তখন আমরা অনেক ছোট, তাই এত কিছু বুঝতাম না। ভাইয়া বিড়ালটিকে একটা লাথি দিয়ে দেয়, আর আমাকেও বলে, তুইও দে। আমি তেমন সাহস পাচ্ছিলাম না যদি কামড় দিয়ে দেয়, তাই আমি থুতু ফেলি বিড়ালটির গায়ে। তখন আসরের আজান দিচ্ছিল। তারপর দুইজন দুষ্টুমি করতে করতে মামার বাড়ি চলে আসি। সেখানে আরো অনেক বাচ্চারা খেলাধুলা করছিল, মজা করছিল। আমি আর আমার ভাইয়া একটা কোনায় চেয়ারে চুপচাপ বসেছিলাম। হঠাৎ মামি লক্ষ্য করলো আমরা চুপচাপ বসে আছি। মামি দেখতে এসে দেখে আমাদের দুইজনেরই প্রচণ্ড জ্বর। এটা দেখে মামি আম্মুকে ফোন দিয়ে অনেক বকাবকি করে, কেন আমাদেরকে একা ছাড়লো এত জ্বর নিয়ে। আম্মু এটা শুনে তো পুরাই অবাক, আমাদেরকে সুস্থ পাঠালো, আর হঠাৎ জ্বর আসলো কিভাবে। পরে মামি আমাদের দুজনকে রিকশায় করে বাসায় দিয়ে যায়। এদিকে আম্মুরও জ্বর, আমারও ভাইয়ার আব্বু একাই দেখাশোনা করছে। হঠাৎ রাতে ভাইয়া চিৎকার দিয়ে উঠে আব্বু লাইট জ্বালায়। ভাইয়া বলে তাকে নাকি বিড়াল ডাকছে, অথচ আমরা কেউই বিড়াল দেখছি না কোনো, সে একাই দেখছে। এটা শুনে আম্মু আব্বু অনেক ভয় পায়। পরের দিন আমাদের দুইজনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ঔষধ দেয়, চেক করে সব নর্মাল। ঔষধ খাওয়ার 3 থেকে 4 দিন পরও আমাদের জ্বর কমে না। আমার হালকা কমলেও ভাইয়ার একদমই কম ছিল না। সে শুধু কালো বিড়াল দেখছিল, তাকে ডাকে। পরের দিন সেই মামি আমাদের দেখতে আসে, এসে দেখে আমাদের জ্বর এখনো কমেনি। পরে আম্মু সব বলে। ভাইয়া বিড়াল দেখে শুধু এসব শুনে মামিও আমাকে জিজ্ঞেস করে, তোমরা কোনো বিড়াল মারছো নাকি? পরে আমি সব বলে দেই। ভাইয়া বিড়ালকে লাথি আর আমি থুতু মারি। এটা শুনে মামি অনেক ভয় পায়, আর উনার এক দুলাভাইয়ের কাছে নিয়ে যায়। উনি আবার জিন নিয়ে অনেক কিছুই জানতো। ওনার ওখানে যাওয়ার পর মামি সব খুলে বলে ওনাকে। উনি একটা বই বের করে পড়ে তারপর মামিকে বলে, আমরা যে বিড়ালকে মারি সেটা জিনদের ইমাম ছিল। তখন আসরের সময় নামাজ পড়ানোর
জন্য যাচ্ছিল। আমরা তাকে লাথি আর থুতু দিয়ে নাপাক করে দিই। রাস্তায় লোকজন বেশি থাকায় তেমন ক্ষতি করতে পারেনি আমাদের, তাই হালকা বাতাস মারে। আম্মু শুনে অনেক ভয় পায় আর জিজ্ঞেস করে এখন কি করব। পরে উনি বলে সুন্দর করে একটা মুরগি রান্না করে ওই কবরস্থানের গেটের সামনে দিয়ে বলতে যে আমার সন্তানরা না বুঝে এমন করে তাদেরকে মাফ করে দেন। এটা বলে আর পিছনে যেন না তাকায়। আম্মু পরের দিন এমনই করে। তার পরের দিন আমরা সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে। এটি সম্পূর্ণ সত্য ঘটনা। এখনো মাঝে মাঝে সবাই এই ঘটনা আমাদের বাসার বাচ্চাদের বলে যেন তারা কখনো কুকুর বিড়াল রাস্তায় না মারে। লিসেনার্স এই ঘটনাটি পাঠিয়েছেন আয়াত মো। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি সংগ্রহ করেছেন মাহিদ হাসান জয়। তিনি যেভাবে সংগ্রহ করেছেন সেভাবেই লিখেছেন। ঘটনাটি ঘটেছে আমার নানা ভাইয়ের পরিবারের সাথে অনেক অনেক বছর আগের ঘটনা। ঘটনা শুনেছিলাম নানুর কাছে। নানু এখনো বেঁচে আছে। একদিন বিকালে নানা ভাই এর মা ঠিক করলেন পাশের গ্রামে এক আত্মীয়দের বাসায় কিছু দরকারের জন্য যেতে হবে। তাই নানু, তার বোন ও তার মা বিকেলে চলে যায়। অনেকক্ষণ পর যখন সন্ধ্যা হয়ে যায় তখন নানা ভাইয়ের মা বাসায় ফেরার জন্য উঠে পড়ে, কিন্তু সেই আত্মীয় যেতে মানা করে। নানা ভাইয়ের মা কিছু না শুনে নানা ও তার বোনকে নিয়ে বাসার দিকে ফিরতে থাকে। তখন আজান দেওয়া শেষ। বাসায় ফেরার সময় একটা পুকুরের পাড়ে যেতেই সবার গা ছমছম করে ওঠে। আর পুকুরের ওই পাড়ে দেখা যাচ্ছে কেউ একটা বসে আছে। নানা ভাই ভয় পেয়ে তার মাকে বলল, ওখানে কারা বসে আছে এত রাতে? কিন্তু মা উত্তর না দিয়ে নানা ও তার বোনকে নিয়ে বাসার দিকে যেতে লাগলো, কিন্তু বারবার সেই পুকুরের সামনে চলে আসছিল তারা। একবার হঠাৎ নানা ভাইয়ের মায়ের খেয়াল হলো একটু পরেই তো আমাদের বাসা। এভাবে চলতে থাকে, বারবার একই জায়গায় এসে পড়ছিল তারা। হঠাৎ এক সময় তারা বাসায় পৌঁছায়। দরজায় ধাক্কা দিতেই নানা ভাইয়ের বাবা বের হয়ে আসে আর তাদের অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়। রাত প্রায় 1টা বাজে। নানা ভাই সব ঘটনা খুলে বলল। তারপর তারা কিছুতেই বুঝতে পারলো না সেই সন্ধ্যা থেকে তারা বাসায় ফিরছিল আর রাত 1টায় বাসায় পৌঁছায়। এরপর থেকে নানা ভাইয়ের মা অনেক বদলে যায়। সারাদিন কি সব বলতে থাকে আর কারো সাথে কথা বলে। একদিন হঠাৎ তিনি মারা যায়। এরপর কেটে যায় কিছু মাস। নানা ভাই বিয়ে করে। এরপর শুরু হয় ঘটনা। একদিন নানু কিছু কাজের জন্য কোথাও গিয়েছিল। অনেক সময় পেরিয়ে যায় কিন্তু নানু বাসায় ফিরে আসে না। বাসায় শোরগোল পড়ে যায়। নানুকে খুঁজতে যায়, কিছু লোকেরাও যায়। হঠাৎ সেই পুকুর পাড়ের গাব গাছের কাছে নানুকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। নানুর জ্ঞান ফিরে সকালে নানু সবাইকে রাতের ঘটনা বলতে শুরু করে। যখন আমি সন্ধ্যার একটু আগে বাসায় ফিরছিলাম তখন সেই গাব গাছের নিচে একটা 80 থেকে 90 বছরের বুড়ি বসে থাকতে দেখি। তিনি কান্না করছিল। আমি তার কাছে যাই আর কান্নার কারণ জিজ্ঞাসা করি, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়। আর তার শরীর এত বড় হয়ে যায় যে পা মাটিতেও মাথা আকাশে ঠেকে যায়। আমি এটা দেখে অনেক ভয় পেয়ে যাই। এরপর চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। এই ঘটনা শুনে নানার এক কবিরাজ ভাই নানুকে তাবিজ ও পানি পোড়া দেয় আর নানাকে বলে, মনে আছে তোর মা বেঁচে থাকতে তুই আর তোর বোন একটা পুকুর পাড়ে বারবার চক্কর দিয়েছিলি? তখন সেই গাব গাছের উপর থেকে একটা পুরুষ ও একটা মহিলা জিন তোদের নজর দিয়েছিল। তারপর তারা তোর মাকে মেরে ফেলে। এবার তোর বউয়ের উপর আসর করেছে। এই তাবিজ যেন হারিয়ে না যায়। এভাবে কয়েক মাস কেটে যায়। সব ঠিকঠাক। হঠাৎ একদিন রাতে নানু বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় আর ফেরার সময় বিশাল একটা গাছের নিচে একটা 80 থেকে 90 বছরের বুড়ি বসে থাকতে দেখতে পায়। আর নানু সেই বুড়িকে বলল, কে আপনি? তখনই সেই বুড়ি পুকুরের পানির উপর ভাসতে ভাসতে নানুর দিকে এগিয়ে আসে। আর নানু খেয়াল করলো সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। নানু এবার তাবিজ খুঁজতে লাগলো, কিন্তু তার মনে পড়ে গেল কোনো কারণে তাবিজ খুলে রেখেছে। নানু চিৎকার দিয়ে দৌড় শুরু করলো আর কিছু একটা পা লেগে পড়ে গেল। দরজার কাছে পড়ে যাওয়ার শব্দ শুনে নানা ও বাকি সবাই বের হয়ে আসে। আর এই অবস্থা দেখে নানুকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় রেখে দেয়। জ্ঞান ফিরলে সব খুলে
বলল। আর নানা তার সেই কবিরাজ ভাইকে ডেকে আনে আর বলে সেই তাবিজ ওই দুইটা জিন পুকুরের পাড়ে গাব গাছের মগ ডালে রেখেছে। সকালে সত্যি সেই গাব গাছের মগ ডালে তাবিজ পাওয়া যায়। নানা ভাই এবার একটা বড় হুজুরের কাছে যায় আর সব খুলে বলে। হুজুর অনেক কিছু করে সেই জিনকে তাড়িয়ে দেয়, কিন্তু কিভাবে তাড়িয়ে দেয় সেই বিষয়ে নানা ভাই কাউকে কিছু বলে না। এরপর থেকে আর কিছু ঘটেনি, এখনো আমার নানু বেঁচে আছে। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি পাঠিয়েছেন, ওনার নাম হলো মোহাম্মদ রায়হান আহমেদ। ঘটনার স্থান রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কোনো এক গ্রামে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ রায়হান। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বলে ঘটনায় চলে আসি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলি না, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাসও করবে না তাই। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমার খোঁজ করে কিন্তু পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি, শরীরের অনেক অংশই কেটে গেছে। আমি সেই বাঁশঝাড়ের মধ্য থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। তারপর অনেক কষ্টে বাসায় আসি। বাসায় আসার পর বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণের জন্যে আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন। তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বলেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান, উনি কবিরাজি করেন। ওনার নাম ছিল আজিজুল। হুজুর বাসায় আসে আর সব কথা শুনেন। আমি আমার স্বপ্নের কথাগুলো বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, মোরাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছে শুনতে হবে কেন তিনি আমার সাথে এই রকম করছেন। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল। ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরা। আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজার ধাক্কা দিলাম। তারপর আম্মু দরজা খুলে দিল। বাহিরে সবাই ছিল। হুজুর বলল কাজ হয়েছে কি? হুজুরের কথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, না হলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেম ভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। কিন্তু ভাইয়া বিশ্বাস করেন রাত প্রায় 4টার সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায়। আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমি। ভাই আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে কেন এখন রাখছে, তোকে আমি ক্ষমা করব না, তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই আমি প্রায় শেষ হয়ে গেছিলাম। আমার হাত পা অবশ হয়ে গেছিল। প্রায় ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর ভাই, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই চিন্তা করেন 15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশন পড়লে কি অবস্থা হবে। ভাই মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। তাও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি
কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তখন ভাই ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাথি দিয়ে মেরে ফেলেছিলাম। ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি ভাইয়া, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম খুব, আর ওটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এইরকম করছেন। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি সেই দিন প্রায় অনেক কেঁদেছিলাম। তারপর জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করব তোকে। তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে, আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি থতলাতে থতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফিরায়। আমার জ্ঞান আসতেই আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই। আব্বুও সাথে যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে, এবং ঘরটা ছিল পুরো খালি, সেই ঘরে নিয়ে যায়। শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল জিনটা এই রুমে আসবে ওর মেয়েকে নিয়ে। আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল ওই দিনের মতো। ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তেই এই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। আর এই রুমে 4টা ছাগল আছে, আপনি যেমন বলেছিলেন তেমন এগুলো নিয়ে এসেছি, সেভাবেই নিয়ে যান। আপনি কিভাবে নিয়ে যাবেন? সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আর তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতি করব না। জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম। আমি আর অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমের ছাগলগুলোও ছিল না। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর আমাকে ঝাড়া দিয়ে দিলেন আর একটা তাবিজ দেন 7 দিন দেওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এইটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা। বিশেষ করে ওই যে হুজুর যে কাজগুলো করতে বললেন, আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা, আমি মারা যাওয়ার আগে পর্যন্ত মনে রাখবো ভাই। এই ছিল রায়ান ভাইয়ের ঘটনা। ধন্যবাদ রায়ান ভাইকে এত সুন্দর ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। লিসেনার্স, আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার জানা ঘটনা বলতে পারেন। তো দেরি না করে আপনার জানা ঘটনা থাকলে জিমেলেই পাঠাতে পারেন। রায়ান ভাইয়ের সত্য ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। গ্রামের জীবন যতই শান্ত সুন্দর মনে হোক না কেন, মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কল্পনার বাইরে। আমি আজ আপনাদের একটা সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, যা আমার প্রতিবেশী আসর আলী চাচার জীবনে ঘটেছিল। সেই রাতের কথা আজও গ্রামে এক আতঙ্কের ঘটনা হয়ে আছে। আসর আলী চাচার ছোট ভাই আশরাফ, দুজনেরই মাছ ধরার নেশা ছিল। বিশেষ করে বর্ষার শেষে যখন ধান লাগানোর জন্য জমিতে পানি দিয়ে সেচ দেওয়া হয়, জমিগুলো তখন একেবারে কাদাময় আর মাছ ধরার উপযুক্ত সময়। এক রাতে আসর চাচার সাথে তার বউয়ের ঝগড়া হয়। ঝগড়ার পর তার বউয়ের আর ঘুম আসে না। রাত তখন প্রায় 12টা কি 1টা বাজে। হঠাৎ সে শুনতে পেল দরজার বাইরে থেকে আশরাফ ডাকছে, ভাই উঠো, মাছ ধরতে যাব। বাইরে বিলে অনেক মাছ এসেছে, একটা লুঙ্গি আর গামছা নেও, তবে গ্যাস লাইট নিও না। আসর চাচা ঘুমের ঘোরেই উঠে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। তার বউ দেখেছিল, কিন্তু সে আশরাফের ডাক শুনতে পায়নি। ভাবলো হয়তো আসর টয়লেটের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু সত্যি ঘটনা তো তখনও কারো কাছে জানা ছিল না। আসর আলী চাচা এগিয়ে যাচ্ছে আর সামনে তার ভাই আশরাফ।
অন্ধকারে ঢাকা রাত, ঠান্ডা হাওয়ায় সারা গ্রাম নীরব। আসর বারবার জিজ্ঞেস করছিল, কই নিয়ে যাচ্ছিস রে? বাইরে যাবি তা এদিক নিয়ে যাচ্ছিস কেন? কিন্তু আশরাফ কোনো উত্তর দেয় না, চুপচাপ সামনে এগিয়ে চলেছে। এক সময় তারা সেই জঙ্গলের কাছে পৌঁছালো, যাকে আমরা গ্রামের ভাষায় আরা বলি। এই জায়গাটা নিয়ে নানা রকম গাছ সমসমে কথা প্রচলিত আছে। জঙ্গলের কাছে পৌঁছানোর পর হঠাৎ আসর আলী চাচা চোখে যা ধরা পড়লো তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। তার ভাই আশরাফের পা নেই, সে শূন্যে ভাসছে আর হাসছে। সেই হাসি যেন ভয় আর পাগলাটে উন্মাদ ভরা। তার হাতে ধরা একটা কাঁচা মাছ আর সে সেটা কামড়ে খাচ্ছে। ভয়ে আসর চাচা দৌড় শুরু করলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো আশরাফ সেখানে দাঁড়িয়ে। ডান দিকে তাকালো, আবারও সে, বাম দিকেও সে। চারদিকেই তার ভাইয়ের অবয়ব ভেসে আছে, আর সব কিছু থেকে সেই অবয়ব ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। এদিকে তার বউ ঘরে বসে ভাবছে এতক্ষণ ধরে বাইরে কি করছে। কোনো অজানা আশঙ্কায় সে বাড়ির সবাইকে ডেকে তুলল। সবাই লাইট নিয়ে বেরিয়ে পড়লো আসর চাচাকে খুঁজতে। সেই জঙ্গলটাও তাদের বাড়ি থেকে দেখা যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলল না। ভোরের দিকে আসর চাচার মা ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে জঙ্গল থেকে অদ্ভুত এক গুমরানোর আওয়াজ শুনতে পেলেন। প্রথমে ভয় পেলেও বারবার সেই আওয়াজ আসায় তিনি বাড়ির সবাইকে জানালেন। সবাই আবারও জঙ্গলের দিকে ছুটল। সেখানে গিয়ে যা দেখলো তা যেন সত্যি অবিশ্বাস্য। আসর আলী চাচা উল্টো হয়ে কাদার মধ্যে গেড়ে আসেন, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। সবাই মিলে তাকে টেনে বের করে নিয়ে এলো, পানি দিয়ে পরিষ্কার করে হাসপাতালে নেওয়া হলো। সেদিনের পর থেকে আসর আলী চাচা 1 মাস কোমায় ছিলেন। মুখে কোনো কথা নেই, শুধু নিস্তেজ দৃষ্টি। 1 মাস পর সুস্থ হয়ে তিনি আমাদের সব কিছু জানালেন। সেই জঙ্গলে কি হয়েছিল, কি দেখেছিলেন তিনি, সবই বললেন। তার মুখে সেই রাতের বর্ণনা শুনে আমাদের গা শিউরে উঠল। তিনি বলেছিলেন, আমি যতই জিজ্ঞেস করছিলাম আশরাফ কোনো কথা বলছিল না, শুধু হাঁটছিল। জঙ্গলে পৌঁছে দেখি সে শূন্যে ভাসছে, পা নেই, আর কাঁচা মাছ খাচ্ছিল। চারপাশে তার ভয়ঙ্কর হাসি। সেদিন মনে হয়েছিল আমি আর বেঁচে ফিরব না। আজও আমাদের গ্রামে এই ঘটনা শোনা যায়। সন্ধ্যার পর কেউ আর সেই আরা জঙ্গলের দিকে পা বাড়ায় না, কারণ কে জানে হয়তো সেই ভয়ঙ্কর হাসি আবার কোথাও ভেসে উঠবে। এই ঘটনা কি সত্যি আশরাফকে ঘিরেছিল, নাকি কোনো অশরীরী শক্তি, কেউ জানে না। কিন্তু আসর আলী চাচা জানেন, সেই রাতের ভয় আজও তার মনে আসর কেটে রেখেছে। ওই জঙ্গলে এবং জঙ্গলের সামনে একটা পুকুর পাড়ে এরকম অনেক সত্য ঘটনা আছে, যেগুলো নিয়ে পরে কোনো সময় লিখব। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। 2010 সাল। এসএসসি পরীক্ষার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর জীবনে বড় পরিবর্তন এনেছিলাম। ধর্মীয় কাজে মনোযোগ বাড়ালাম। এসএসসি শেষ করার পর ময়মনসিংহ ইপিপিতে কোচিং করি। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমি আর আমার 4 বন্ধু হাসান, রিয়াজ, মিশু এবং আমিন একসঙ্গে একটি পুরনো ফ্ল্যাট ভাড়া নিলাম। ফ্ল্যাটটি শহরের এক প্রান্তে, নির্জন একটি এলাকায়। বাড়িটির চেহারা প্রথম থেকেই ভয়ঙ্কর লাগছিল। জানালার কাচগুলো ছিল ভাঙা, দেয়ালের রং ছিল ফিকে, আর ছাদের কোণায় জমে থাকা শ্যাওলা বাড়িটিকে আরো ভৌতিক করে তুলেছিল। বাড়িওয়ালা বলেছিলেন, এ বাড়িতে আগে যারা থেকেছে বেশি দিন থাকেনি, তবে তোমরা হয়তো থাকতে পারবে। রাতের বেলা বাড়ির ভেতরে চুপচাপ থাকো। আমরা হেসে উড়িয়ে দিলাম। ফ্ল্যাটে ওঠার পর থেকেই মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। পুরো বাড়িতে যেন এক ধরনের অদ্ভুত শীতলতা আর নির্জনতা ঘিরে রেখেছে। ওঠার সময় আমাদের পাশের বাড়ির এক বৃদ্ধা ইশারায় আমাদের ডেকে বললেন, বাড়ির রান্নাঘর থেকে সাবধান থেকো, ওটা ভালো জায়গা নয়। আমরা ভেবে নিলাম হয়তো ওনার বয়সজনিত পাগলামি। প্রথম রাত ভালোভাবেই কাটলো, কিন্তু পরের দিন থেকেই শুরু হলো নানান অস্বাভাবিকতা। রাতের বেলা রান্নাঘর থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ পাওয়া যেত। কখনো মনে হতো কেউ মেঝেতে পা টেনে টেনে হাঁটছে। হাসান বলল, ইঁদুর হবে, এত পুরনো বাড়ি, এটাই স্বাভাবিক। কিন্তু ওই শব্দটা এমন কিছু ছিল যা আমাদের ভিতরে এক ধরনের শীতল ভয় জাগিয়ে তুলল। তৃতীয় রাতে রিয়াজ রান্নাঘরের শব্দের উৎস খুঁজতে গেল। আমরা সবাই তার পেছনে। দরজা
দরজা খুলতেই চোখে পড়ল জানালার পাশে একটা কালো ছায়া মূর্তি, সেটি স্থির হয়ে আছে। রিয়াজ ফিসফিস করে বলল, কে ওখানে? ছায়াটি ধীরে ধীরে ঘুরলো। আমরা অন্ধকারে শুধু দুটি লাল চোখ দেখতে পেলাম। হঠাৎ সেটা মিলিয়ে গেল। এরপর থেকে আমাদের ঘুমে দুঃস্বপ্ন আসা শুরু হলো। মিশু প্রথমে বলল সে স্বপ্নে এক বৃদ্ধা দেখেছে যে রান্নাঘরে বসে হাত তুলে বলছে, তোমরা চলে যাও, এই জায়গা তোমাদের নয়। মিশুর মুখে সেই বৃদ্ধার ভয়ঙ্কর বিবরণ শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। সেদিন রাতেই বাড়িওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এ বাড়ি নিয়ে কিছু আছে কিনা। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ বাড়িতে কয়েক দশক আগে এক পরিবার থাকতো। সেই পরিবারের এক বৃদ্ধা রান্নাঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর কারণ জানা যায়নি, কিন্তু মৃত্যুর আগের রাত থেকে রান্নাঘরে প্রচণ্ড চিৎকার শোনা গিয়েছিল। তার লাশ 3 দিন পরে ছিল, আর রান্নাঘর ভরে উঠেছিল একটা অদ্ভুত গন্ধে। তিনি আরও বললেন, তারপর থেকেই বাড়িতে যারা এসেছে তারা কেউ শান্তি পায়নি। কেউ কেউ রাতে রান্নাঘরে একজন বৃদ্ধাকে বসে থাকতে দেখেছে। অনেকে অদ্ভুত শব্দ শুনে দিশেহারা হয়ে পালিয়েছে। তোমাদের সাহস দেখে ভেবেছিলাম হয়তো তোমরা পারবে, কিন্তু যদি না পারো তাহলে দেরি করো না। আমরা শিউরে উঠলাম, কিন্তু তখনও ভাবলাম এগুলো হয়তো কাকতালীয়। এক রাতে সবাই পড়ার টেবিলে বসেছিলাম। রাত তখন প্রায় 11টা। হঠাৎ পুরো ফ্ল্যাটে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। বিদ্যুৎ চলে গেল, আর রান্নাঘরের দিক থেকে বিকট শব্দ এলো। মনে হলো কেউ ভাঙা গ্লাস ফেলে দিচ্ছে। মিশু সাহস করে রান্নাঘরের দরজায় গেল। আমরা তার পেছনে দাঁড়ালাম। দরজা খুলতেই দেখি রান্নাঘরের মেঝেতে ছড়ানো ভাঙা পাত্র। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো পাত্রগুলোর চারপাশে ভেজা দাগ। মনে হচ্ছিল যেন তাজা রক্ত পড়ে আছে। হঠাৎ রান্নাঘরের এক কোণ থেকে মেয়েলি ফিসফিস আওয়াজ আসতে লাগলো, চলে যাও, তোমরা চলে যাও। আওয়াজ ক্রমে চিৎকারে পরিণত হলো। মিশু কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলো। তখনই রান্নাঘরের জানালা জোরে খুলে গেল, আর আমাদের চোখের সামনে একজন বৃদ্ধার আবছা ছায়া ভেসে উঠল। পুরো বাড়ি কাঁপছিল, আর আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হয়ে এলাম। সেই রাতের পর আমরা আর এক মুহূর্ত সেখানে থাকিনি। বাড়িটা ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন।